ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, নির্বাচন নিয়ে ফের সংশয়, উৎকণ্ঠা বিএনপি ফাঁদে পা দেবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক ইত্তেফাক, থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, এসএসসির ফলাফলে উদ্ভট ভুলের রেকর্ড। গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণ হবে এ তথ্য ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা। মানবজমিন, থমথমে গোপালগঞ্জ, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা আটকে গেল যে কারণে গোয়েন্দা ব্যর্থতার জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। কালের কণ্ঠ, গোপালগঞ্জ থমথমে, বাড়ল কারফিউ, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান। আমার দেশ, গোপালগঞ্জ নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসনে ভারতকে খুশি করতে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ছিল হাসিনার। ফিরে দেখা, কমপ্লিট শাটডাউনের রণক্ষেত্র বাংলাদেশ, নিহত 31, আহত শতাধিক। আমাদের সময় নতুন চ্যালেঞ্জে অর্থনীতি, দেশে মপতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার। কালবেলা, ঐক্যমত্য কমিশনের ঐক্য কতদূর, থমথমে গোপালগঞ্জ, গ্রেপ্তার 25। দেশ রূপান্তর, থমথমে শহরে এখনও সংখ্যা, অনেক কিছু ভাবনা, গোপালগঞ্জের ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়া থামাতে নীল নকশা। প্রতিদিনের বাংলাদেশ, থমথমে গোপালগঞ্জের সাঁড়াশি অভিযান, আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী, বিষাদকারী স্বজনদের প্রতিটি দিন। খবরের কাগজ, জনশক্তি রপ্তানিতে বিপর্যয়ের সংখ্যা, পরিস্থিতি থমথমে, কারফিউ বেড়েছে। করতোয়া, গোপালগঞ্জে বাড়ল কারফিউ, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। আজও গোপালগঞ্জ শিরোনামে, শিরোনাম থেকে আমরা যা জানতে পারলাম যে পরিস্থিতি এখনও থমথমে। এক, কারফিউ বাড়ল, 3 নম্বর হচ্ছে বাস্তব অবস্থা। জি মতি ভাই, এখন প্রথম কথা বলতে হবে কি যে এখানে দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। কোনো দলের প্রতি যেহেতু আমার কোনো আলাদা করে কোনো আনুগত্য নাই, আমার একটা প্রশ্ন আছে সাধারণ মানুষের হিসাবে, বাংলাদেশের সাধারণ মানুষের যা চিন্তা ভাবনা তাই আমি বলবো। এমন আহামরি কিছু আমি বলবো না যে আপনাকে এখানে হচ্ছে যে অ্যানালাইসিস দিতে পারবো। আমরা শুনেছি যে আগুনের মধ্যে ঘি ঢালা মানে কম্বাস্টেবল হয়, আগুন আরো বেড়ে যায়, ছড়িয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে উল্টোটাও হয় যে ঘির মধ্যে আগুন ঢালা। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই অগস্টের 5 তারিখে 1 বছর হবে হাসিনা সরকারের স্বৈরশাসনের উৎখাত করা, যেখানে ছাত্র জনতা বিশেষত আমরা এখন বলবো যে এনসিপির বেশ কিছু নেতৃবৃন্দ তারাও কিন্তু একটা ভূমিকা পালন করেছে এবং আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, এবং সারা দেশে আপামর জনগণ বেশিরভাগই তাদেরকে সমর্থন জুগিয়েছিল। 1 বছরের মধ্যে আপনি দেখুন, এটা হচ্ছে নিয়তির পরিহাস। একে একে বলছি কি কারণে বলছি। নিয়তির পরিহাস যে যখন এই জুলাই মাসে আগে 1 বছর আগে, তখন এই এনসিপি তো দল ছিল না, তখন কিন্তু আমি বলবো যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে এমন যে হয়েছে একটা দল দাঁড়িয়েছে তাও না। ছাত্রদের নেতৃত্ব দেওয়ার সময় এই এনসিপির যে নেতারা ছিল, তখন কিন্তু শেখ হাসিনার সরকার, পুলিশ এবং সেনাবাহিনী সবাই মিলে কিন্তু এখানে হচ্ছে ওদেরকে কিন্তু রুখতে পারে না। তাহলে কি এমন হলো যে জাস্ট 1 বছরের মাথায় এই গোপালগঞ্জ থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ভিতরে, আমরা তো সবাই ছবি দেখেছি, আপনার এনসিপির নেতৃবৃন্দদেরকে হচ্ছে যে আত্মরক্ষামূলকভাবে সেনাবাহিনী ওদেরকে সরিয়ে নিয়ে যেতে হলো।
তার মানে 1 বছরের মধ্যে আপনি দেখুন অবস্থার পট পরিবর্তন কিভাবে হয়ে যায়। এবং আমরা দেখছি হচ্ছে তখন ছিল হচ্ছে সরকার হচ্ছে যে তখনকার সরকার তখন হচ্ছে দেখে দমন পীড়ন নিপীড়নে ছিল। আর এখনকার যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এখানে কর্মবিধি দেখে বা তাদের এখানে অ্যাকশনস দেখে বোঝা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে তারা হচ্ছে পুরোপুরি তারা লেগে গেছে হচ্ছে এনসিপি দলটাকে বাড়তি সুরক্ষা বা প্রোটেকশন দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে উপদেষ্টা মহল থেকেও কিন্তু হচ্ছে যে এটা এই আক্রমণের সমালোচনা আসছে, জামাতের আসছে, অন্যান্য কিছু রাজনৈতিক দলের আসছে। তো কেন হলো এবং কি হলো এটা তো অনেক আলোচনা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এনসিপি কি গোপালগঞ্জ তো বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ, তো ওখানে গিয়ে কি ওরা কি এখানে রাজনৈতিকভাবে সভা সমাবেশ করতে পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। আমার প্রশ্নের উত্তর হচ্ছে নিশ্চয়ই পারবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে টাইমিংয়ের, প্রশ্নটা হচ্ছে উপযুক্ত সময়ের, এবং প্রশ্নটা হচ্ছে যে আপনার কি এখানে ওই সময়ে 1 বছরে যখন পুরোপুরি হয় নাই, এবং আমরা জানি যে গোপালগঞ্জে এক অংশ, সবাই না হলেও এক অংশ জনগণের মধ্যে এখানকার যারা আছে তাদের আওয়ামী লীগের প্রতি বা শেখ পরিবারের প্রতি একটা আলাদা সহানুভূতি আছে। যেমন এককালে আপনি যদি দেখুন রংপুরে গেলে প্রাক্তন এখানে হচ্ছে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদের প্রতি কিন্তু দেখবেন যে আপনি যদি ওনার নিয়ে সমালোচনা করতেন তাহলে কিন্তু আপনি কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা ছিল। এটা কিন্তু এক একটা জায়গায় এক একটা সিম্প্যাথি থাকে বা ইত্যাদি থাকে। এখন এনসিপি কিন্তু এখন আর একটা ডিসঅর্গানাইজড একটা দল নয়, এটা রাজনৈতিক দল। রাজনৈতিক দলেরও তো কিছু প্রজ্ঞা দরকার আছে এবং সহনশীলতার দরকার আছে। এখন ঠিক আছে, ওরা আওয়ামী লীগকে, আগে সরকারের আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ মনে করে, তাদের আওয়ামী লীগের হাতে তারা দমন হয়েছে, পীড়ন হয়েছে, সাধারণ ছাত্র জনগণ সবাই মারা গেছে, অনেকেই মারা গেছে। তো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপির নেতৃবৃন্দ এবং সরকারের এক অংশ এখানে হচ্ছে যে বেশ একটা ভূমিকা পালন করেছে। কিন্তু আপনি যখন গোপালগঞ্জে যাচ্ছেন, আপনি যখন এখানে হচ্ছে এইভাবে সভা সমাবেশ করছেন, তখন তো এটা অনেকটা একটা এক্সপেক্টেড একটা ব্যাপার ছিল যে এখানে একটা রিয়াকশন হবে। এখন আগে থেকে সবাই বলে, ও তার মানে কি আপনি সমর্থন করছেন আক্রমণ? বিন্দু মাত্র না। এই দেশে আমি কি বলবো, একজন কনসিয়েন্সিয়াস সিটিজেন হিসাবে আমি কোনো প্রকারের ভায়োলেন্স বা এখানে হচ্ছে বিশৃঙ্খলা বা রক্তপাত আমি এটা সমর্থন করতে পারি না, যেটা আইন শৃঙ্খলা অবস্থা অবনতি ঘটে। 4 জন মানুষ তো নিহত হয়েছে যত খবর, এবং এর মধ্যে 2 জন যারা আছেন তারা বলা হচ্ছে যে একজন হচ্ছে যে আপনার 2 জন ছিল হচ্ছে যে এখানে হচ্ছে যারা হচ্ছে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল না, এরা ছিলেন হচ্ছে যে এরা পথচারী এখানে ছিলেন বা যারা হচ্ছে এই গন্ডগোলের মধ্যে আটকে গেছে, এবং ওর মধ্যে ওরা 2 জন মারা গেছে। এটা তো হচ্ছে এখানে নিউজ পেপারের তথ্য থেকে আসে। তো এই যে 2 জন নিরীহ মানুষ মারা গেলেন, এটার দায়িত্ব কে নেবে? আমি আপনাকে এটা বলছি। আর সরকার যদি বলে যে হচ্ছে আমাদের এনসিপির প্রতি, আমাদের এনসিপি এটা ইন্ডিপেন্ডেন্ট বা এখানে হচ্ছে স্বাধীন একটা রাজনৈতিক দল, তাহলে সরকার কেন তাহলে এইভাবে হচ্ছে যে এখানে স্টেটের আপনার পুলিশ, আর্মড ফোর্সেস সবাইকে ইউজ করে একটা পার্টিকুলার দলকে আলাদা প্রেফারেন্স দেখাচ্ছে? এটা একটা সিগন্যাল যাচ্ছে না? এটা দেখুন, সাধারণ মানুষের কাছে প্রশ্ন হবে। আর যদি বলে যে না, সরকার বলে যে ওরা এখানে হচ্ছে, যেহেতু এখানে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে যখন উনি এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টে উনি যখন এখানে শাসন এখানে নিজের হাতে নিলেন, যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। উনি যে ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হন, তাহলে উনি ছাত্রদের অভিভাবক হয়ে তাহলে তাহলে এসিপিকে এখানে ওনার বা ওনার উপদেষ্টাদের উচিত ছিল যে এখানে হচ্ছে ওনাদেরকে এখানে অ্যাডভাইস করা যে হয়তোবা এই টাইমিংয়ে না যাওয়া বা এই সময়ে না যাওয়া, বা আরেকটু অবস্থাটা আরেকটু এখানে ঠান্ডা হোক তারপর যাওয়ার জন্য। না, গোয়েন্দা তথ্য কিন্তু ছিল। তো তাহলে যদিও অভিযোগ করা হয়েছে ছিল না, জানায়নি, এটা ঠিক না, গোয়েন্দা তথ্য ছিল। আমাদের তো সবসময় গোয়েন্দারা হচ্ছে তৎপর, ক্ষেত্র বিশেষে অতি তৎপর। তো এখানে হচ্ছে গোয়েন্দা তথ্যের উপর যদি এখানে এক না করা হয়, তাহলে এই দোষটা কে নেবে? আমি এখনো বলবো যে এটা সুষ্ঠু তদন্ত হোক। যারা এখানে হচ্ছে যে এইভাবে আক্রমণ করেছে, এটা কোনো মতে এটা বাঞ্ছনীয় না। এবং গোপালগঞ্জ তো বাংলাদেশ থেকে আলাদা কিছু না। এবং আমরা দেখেছি হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও, আপনার যদি মনে আছে নিশ্চয়ই, যে 7-8 বছর আগে যখন যুদ্ধ অপরাধীর বিচার হবে, তখন সাতক্ষীরাতে কিন্তু প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল জামাতের পক্ষে।
তবে অনেকটা মনে হচ্ছিল যে পুরো বাংলাদেশ থেকে সাতক্ষীরা বোধহয় আলাদা একটা জায়গা, কিন্তু আমাদের পুরো দেশে আমাদের 16 থেকে 17 কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, এখানে এত বাদ বিভেদ হবে কেন? এবং গোপালগঞ্জে গিয়ে আপনি যদি মনে করেন ছাত্রদের পূর্ণ স্বাধীনতা আছে বলার, বা এখানে এনসিপি স্বাধীনতা আছে, ঠিক তেমনি এখন হচ্ছে যদি ওরা এখন বগুড়ায় গিয়ে যদি খুব মনে করুন হচ্ছে বিএনপিকে যেভাবে কটাক্ষ করে বা সমালোচনা করে, এটার একটা রিয়াকশন হতেই পারে। আমি আপনাকে বলছি এক একটা জায়গায় এক এক রকম এখানে এটা হতে পারে। তো এনসিপিরও যখন ওরা যখন রাজনৈতিক দল হিসাবে এখন আত্মপ্রকাশ করেছে, তাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব যে ওরা হচ্ছে দায়িত্বের সাথে কাজ করুক, রেসপন্সিবিলিটির সাথে কাজ করুক, এমন কোনো কাজ যাতে না করে যেটাতে এখানে হচ্ছে অবস্থা আরও উত্তপ্ত করুক। এবং দেখুন আপনার এখানে দেখুন এটাতে কি লাভ হয়েছে, এটাতে কি এমন হয়েছে যে এই যে গোপালগঞ্জে যেখানে এতক্ষণ যে কারফিউ দেওয়া হচ্ছে, আজ তো স্বৈরশাসন নেই, তাহলে আমাদের কেন কারফিউ দিতে হচ্ছে? এবং এই কারফিউ দেওয়ার পর যে এই ভোগান্তিতে এখানে সাধারণ জনগণরা এখানে গোপালগঞ্জে আছে, তারা তো আমাদেরই ভাই বোন। এটা তো বিরতিহীন কারফিউ, মাঝখানে বোধহয় 2-3 ঘন্টা একটা ব্রেক বোধহয় এখানে অ্যানাউন্স করেছে বোধহয় এখানে একটা। বাট এই 1 বছর চলে যাচ্ছে, এখন কেন দেশের অবস্থা এইভাবে অবনতি হবে আইন শৃঙ্খলার? এখন তাহলে আবার এর সাথে আবার দুটো প্রশ্ন আলাদা আসে। একটা প্রশ্ন হচ্ছে, তার মানে কি আমাদের সরকারের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, যারা এখানে উপদেষ্টা যারা আছেন, তাদের কি এই কনসেপশন নেই যে দেশে এখানে হচ্ছে যে এখানে এই দেশের ভলাটিলিটি কতটুকু আছে, বা দেশে এখানে উত্তপ্ত পরিবেশ কতটুকু আছে? এক। আর দুই, যদি এইরকম উত্তরোত্তর যদি এখানে সমস্যা হতে থাকে তাহলে কি হবে? তাহলে যদি আপনারা এখন আওয়ামী লীগের এখান থেকে মনে করুন যদি নেতাকর্মীরা আবারও এখানে রাস্তায় আসে, তাহলে তার উপরে পুলিশ, তারপর হচ্ছে সেনাবাহিনী এখানে হবে, এনসিপি এরা সংঘর্ষ করবে, জামাত এখানে সংঘর্ষ করবে, জড়িত হবে, তাহলে সংঘর্ষ যত বড় হতে থাকবে তাহলে কি হবে? নির্বাচনের জন্য যে এখানে একটা কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট আছে সেটা বিঘ্নিত হবে। তাহলে নির্বাচনকে বিঘ্নিত করে কারোর কি কোনো লাভ আছে? আমি কিন্তু আপনার এখানে ধরেন একটার সাথে একটা প্রশ্ন চলে আসে, তাহলে কিন্তু দেখুন আমাদের অলরেডি কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস এবং হচ্ছে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং হয়েছে, এবং বেশ সৌহার্দ্যপূর্ণভাবে এখানে কোর্ডিয়ালিটির সাথে এখানে যেটা আলাপ করা হয়েছে যে যদি মোটামুটি যদি আপনার সংস্কার এবং বিচার এইগুলো যদি এখানে কিছু শর্ত পূরণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো আপত্তি নাই। এটাই তো ছিল কথাটা। কিন্তু আজকে শিরোনাম হচ্ছে নির্বাচন নিয়ে ফের সংশয় উৎকণ্ঠা বিএনপির। তাহলে আপনি ওটাতেই আসছি। এবং বিএনপি ওখানে তো আমার ওখানে ওদের যে প্রেস রিলিজ আমি দেখলাম, ওখানে যেখানে ওনাদের নেতারা যা যা বলেছেন, মহাসচিব তারপর অন্যরা, তো বিএনপি জায়গায় হলে আমিও বেশ শঙ্কিত হতাম যে এখন দেখুন এইভাবে যদি উত্তরোত্তর যদি এখানে যদি দেশে এখানে হচ্ছে এই হিংসা প্রতিহিংসা মারামারি বাড়তে থাকে, তাহলে কি হবে? নির্বাচনের জন্য যে এখানে আপনার যে এখানে এই একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দরকার আছে, ওই এনভায়রনমেন্টটা হবে না। ওই পরিবেশটা যদি না হয় তাহলে কি হবে? নির্বাচন পিছাতে থাকবে। নির্বাচন যদি পিছাতে থাকে তাহলে কিন্তু বিএনপি যা আস্থা আছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা ডক্টর ইউনূসের উপর, ওনার কমিটমেন্টের উপর, সেই আস্থাটা এখানে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এবং এখন যদি সামনে অগস্ট মাসে যদি আপনি জুলাই সনদে এখানে ঘোষণা করা হয়, ওখানে কি দাবি আসবে, ওই দাবির সাথে কি আপনার যে মেজর যেখানে পলিটিক্যাল পার্টিস বিএনপি জামাত, ওদের সাথে কি এটা সিনক্রোনাইজেশন হবে না কিনা, ওদের অ্যাগ্রিমেন্ট হবে না কিনা, এখন তো যত দিন যাচ্ছে তত সংশয় বাড়ছে। এবং আমার কাছে এখনও আমি বলবো যে দেশে এমনিই অনেক বিভাজন আছে, দেশে অনেক এমনিতে এখানে আছে, তো মানে ভাগ আছে, কিন্তু